তারপরে সে অনেক দেশ দেশান্তর ঘুরে 1 বছর পরে আবার ঘুরতে ঘুরতে সেই রাজ্যে এসে উপস্থিত হলো। 1 বছর ঘুরে ঘুরে আবার তো সেই রাজ্যেই চলে এলাম। দেখি তো এখন এখানে সবাই কেমন আছে। আরে এ কি, সেদিন যেখানে কান্নাকাটি ছিল আজ সেখানে এত আনন্দ, চারিদিকে লাল নিশান উঠছে। তারপরে অজয় সরাইখানাতে প্রবেশ করলো আর সরাইওয়ালাকে ডেকে জিজ্ঞাসা করলো, দাদা ঠিক 1 বছর আগে আমি তো এখানে এসেছিলাম, তখন ছিল ঘরে ঘরে কান্নার রব, চারিদিকে ছিল সবাইয়ের মন শুকনো, আর আজ এত আনন্দ কেন? ভাই 1 বছর আগে আমাদের রাজার মেয়েকে রাক্ষসের হাতে দিতে হতো, তাই সবার চোখে জল ছিল। তারপর আমাদের মন্ত্রীর ছেলে সে ভয়ানক রাক্ষসকে মেরে ফেলেছে আর রাজকন্যাকে বাঁচিয়েছে, আর কাল তাদের বিয়ে, তাই এত আনন্দ, শহর জুড়ে এত সাজসজ্জা। কিন্তু রাজকন্যার তো বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল 1 বছর আগেই। হ্যাঁ, কিন্তু রাজকন্যার 1 বছরের ব্রত ছিল, তাই 1 বছর পরেই বিয়েটা হচ্ছে। ব্যাপারটা ঠিকঠাক মনে হচ্ছে না, দেখি কি হয়। সেই দিন রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরে অজয় জন্তুদের কাছে গিয়ে বলল, শোনো, আমার মনে হচ্ছে রাজকন্যার বিয়ে নিয়ে কোনো একটা গোলমাল আছে, এটাকে আগে প্রমাণ করতে হবে, দেখতে হবে কি গোলমাল আছে। খরগোশ, তুমি কালকে রাজপ্রাসাদে যাবে আর রাজকন্যার মনের কথা জানার চেষ্টা করবে। আসলে কি হয়েছে সেটা আমাদের জানা দরকার। ঠিক আছে মনিব, আমি তাই করব। পরের দিন রাজকন্যার বিয়ে। অজয় সকালে উঠে খেতে বসেছে। ছি, এ কি ভাত, একেবারেই ভালো না। কেন ভাই, ভাত তো ভালোই রান্না হয়েছে। না 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 না, তোমাদের ভাত আমার পছন্দই হচ্ছে না। দেখো, আমি এক্ষুনি রাজের বাড়ির ভাত এনে খাবো। হ্যাঁ, সে আবার কেমন করে সম্ভব? এই যে আমার খরগোশ আছে না, যাও তো খরগোশ, রাজা যে ভাত খান আমার জন্য সেই ভাত নিয়ে এসো। ঠিক আছে মনিব, আমি এখনই যাচ্ছি। তারপরে খরগোশ রাজবাড়ির উদ্দেশ্যে দৌড়াতে থাকে। খরগোশ দৌড়ে দৌড়ে রাজকন্যার ঘরে ঢুকে আর রাজকন্যার পায়ের কাছে গিয়ে সুড়সুড়ি দিতে থাকে। মেনি, আবার দুষ্টুমি করছিস নাকি? এমনিতেই আমার মন ভালো নেই, কতবার বলেছি এভাবে বিরক্ত করিস না। তারপরে রাজকন্যা নিচের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এ কি, এটা তো মিনি নয়, খরগোশ। ওরে ছোট্ট প্রাণী, তুই কি পথ হারিয়ে এখানে চলে এসেছিস, নাকি কেউ তোকে পাঠিয়েছে? রাজকন্যা, আমি পথ হারাইনি, আমি এসেছি আমার মনিবের আদেশে। তোমার মনিব? কে তিনি? এই রাজ্যের কেউ? তিনি সেই বীর যিনি 1 বছর আগে রাক্ষসকে বধ করেছিলেন। কি বলছো তুমি? সেই বীর? তিনি কি সত্যি বেঁচে আছেন আর ফিরে এসেছেন? কিন্তু এতদিন পরে কেন? হ্যাঁ রাজকন্যা, তিনি আমাকে পাঠিয়েছেন। তিনি এই ভেবে চলে গিয়েছিলেন, তিনি ভেবেছিলেন যে হয়তো আপনার তাকে পছন্দ হয়নি, তাই আপনি তার এই অবস্থা করে চলে গিয়েছিলেন। না না, আমি কিছু করিনি, আমি তো ঘুমাচ্ছিলাম। আমাদের মন্ত্রীর ছেলে সে অজয়কে মেরে আমাকে ভয় দেখিয়েছিল, বলেছিল যদি আমি সত্যি কথা বলি তাহলে আমাকে তখনই মেরে ফেলবে, তাই আমি কিছু বলতে পারিনি। আমি কৌশলে বিয়ে 1 বছর পিছিয়ে দিয়েছিলাম আর বাবার কাছে বলেছিলাম যে আমার মানত আছে। অজয় ঠিক সময় ফেরত এসেছে আর আমার ভয় পাওয়ার দরকার নেই। ঠিক আছে রাজকন্যা, আমি আপনার কথা জানতে পারলাম। আমি এই কথা আমার মনিবকে বলবো। আপাতত রাজা যে ভাত খান আমার মনিব সেই ভাত নিয়ে যেতে বলেছেন। কেউ আছো? বামুন ঠাকুরকে তাড়াতাড়ি ডাকো। বামুন ঠাকুর এসে উপস্থিত হলো। আমাকে ডেকেছো মা? রাজার জন্য যে ভাত রান্না হয়েছে তা সুন্দর করে সাজিয়ে এই খরগোশের সঙ্গে তাড়াতাড়ি নিয়ে যাও। যেমন আদেশ করেন মা। রাজার মেয়ে অত্যন্ত খুশি হয়ে তখনই বামুন ঠাকুরকে দিয়ে খরগোশের সঙ্গে ভাত পাঠিয়ে দিল। রাজার বাড়ির বামুন ঠাকুর ভাতের থালা নিয়ে সরাইখানাতে ঢুকলো। কি, এ তো সত্যি সত্যি রাজার বাড়ির ভাত। তুমি এটা কিভাবে করলে ভাই? রাজা মশাইয়ের আদেশেই অজয় বাবুর জন্য ভাত এনেছি। দেখেছো, এ তো শুধু শুরু।
এখনই তরি তরকারি পায়েস মন্ডা মিঠাই সব এসে যাবে। আমি এক্ষুনি এখানে বসেই রাজার বাড়ির ভাত খাবো। খরগোশ, রাজকন্যা কি কিছু বলেছেন? হ্যাঁ মনির, রাজকন্যা বলেছেন যে আপনার ওই অবস্থা করেছেন মন্ত্রীপুত্র, আর মন্ত্রীপুত্রই রাজকন্যাকে ভয় দেখিয়েছিল। তাই রাজকন্যা সত্যি কথা বলেনি। ইচ্ছা করেই রাজকন্যা বিয়ে 1 বছর পিছিয়ে দিয়েছিল, যাতে আপনার প্রতিশোধ নিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তোমরা সবাই যাও, গিয়ে রাজবাড়ির সমস্ত খাবার নিয়ে এসো। কিছুক্ষণ পরে একে একে শেয়াল, ভাল্লুক, বাঘ, সিংহ রাজবাড়িতে গিয়ে খাবার দাবার নিয়ে আসে। উরে বাবা, এত খাবার! এই যে রাজভোগ! রাজকন্যা নিজেই আমাদের হাতে পাঠিয়েছেন। খাও খাও, আজ কারোর অভাব হবে না। সবাই মিলে খেতে বসেছে, কিন্তু এত খাবার যে শেষই হয় না। খাওয়া শেষ করে অজয় বলল, দেখলে তো সরাইওয়ালা, রাজার খাবার খেলাম, এবার দেখো আমি রাজার মেয়েকে গিয়ে বিয়ে করব। হ্যাঁ, সে কি বলছো? রাজকন্যা তো অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেছে। এটা দেখেছো? তখন সে রাক্ষসের চুল বার করে দেখায়। আমি রাক্ষসকে মেরেছি, আমার যোগ্যতা নিয়ে কি তোমার সন্দেহ আছে? এদিকে রাজপ্রাসাদে হুলস্থুল পড়ে গিয়েছে। রাজা এসে মণিমালাকে বলল, মা মণিমালা, এসব কি হচ্ছে? সকাল থেকে এত জন্তু জানোয়ার তোমার কাছে আসছে কেন? সব বলছি বাবা। আগে যিনি এদের মনিব, তাকে নেমন্তন্ন করে আনান। তাই হবে মা। ওহে প্রহরী, যাও তাকে সম্মান করে এখানে নিয়ে এসো। অজয় বাবু, রাজামশাই আপনাকে নিমন্ত্রণ করেছেন। দেখলে তো সরাইওয়ালা, রাজা নিজেই আমাকে ডেকে পাঠিয়েছেন। ভাই, তুমি তো আশ্চর্য লোক হে। যাও প্রহরী, রাজামশাইকে গিয়ে বলো আমার জন্যে রাজার মতো পোশাক আর ঘোড়ার গাড়ি পাঠাতে, তবেই আমি যাব। প্রহরী রাজপ্রাসাদে ফিরে এসে রাজামশাইকে বললেন, মহারাজ, তিনি বলেছেন যে তার জন্যে রাজার মতো পোশাক আর ঘোড়ার গাড়ি পাঠিয়ে দিতে, তারপরেই তিনি আসবেন। মা, এখন কি করা যায়? সে তো রাজার মতো পোশাক চাইছে আর ঘোড়ার গাড়ি চায়। দাও বাবা, এতে ভালোই হবে। তিনি যেমন চান তেমনই সম্মান দাও। ঠিক আছে, তুমি যাও, উনি যা চেয়েছেন তুমি তার সঙ্গে করে নিয়ে যাও। প্রহরী রাজকীয় পোশাক, ঘোড়ার গাড়ি সমস্ত কিছু নিয়ে সরাইখানায় এসে হাজির হলো। অজয় রাজকীয় পোশাক পরে ঘোড়ার গাড়িতে চড়ে রাজপ্রাসাদে আসে। সেই রাজপোশাক পরে অজয়কে পুরো রাজপুত্রের মতো দেখাচ্ছিল। একজন লোক ফিসফিস করে বলল, আহা, কি সুন্দর চেহারা, যেন রাজপুত্র। রাজকন্যা চুপচাপ অজয়ের দিকে তাকিয়ে আছে। মন্ত্রীর ছেলে মনে মনে, এই তো সেই লোকটা, এ বেঁচে উঠলো কিভাবে? এ তো দেখছি আমার সর্বনাশ করেই ছাড়বে। মহারাজ, আজ আমি কিছু কথা সবার সামনে বলতে চাই। আচ্ছা, ঠিক আছে, বলো। মহারাজ, রাক্ষসকে বধ করেছিলাম আমি আর আমার জন্তুরা মিলে। আমরা সবাই মিলে সেই ভয়ঙ্কর রাক্ষসকে মারি। অনেক কষ্ট করে তাকে হারিয়েছিলাম। তারপর আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। সেই সুযোগে এক দুষ্টু লোক আমাকে মেরে আর রাজকন্যাকে ভয় দেখিয়ে নিয়ে পালিয়ে যায়। এ কি? এ তো ভয়ানক কথা। কিন্তু ভাগ্যের ফলে আমার খরগোশের গুণে আমি আবার বেঁচে উঠি। তারপরে আমি ভাবলাম রাজকন্যার হয়তো আমাকে পছন্দ হয়নি, তাই রাজকন্যাই আমার এই অবস্থা করেছেন। তাই আমি ওখান থেকে চলে যাই। 1 বছর ধরে বিভিন্ন দেশ দেশান্তর ঘুরে আবার এই রাজ্যে এসে পৌঁছাই। তারপরে সব জানতে পারি আর এখানে ফিরে আসি। না না না, এ সব মিথ্যা কথা বলছে। এ লোক আমাদের ঠকাতে চাইছে। মিথ্যা কথা? না মহারাজ, আমি যে রাক্ষসকে মেরেছি সে প্রমাণ আমার কাছে আছে। এই দেখুন, রাক্ষসের একগাছা চুল আমি নিজেই কেটে রেখেছিলাম। রাক্ষসের শরীর সহজে পচে না, এখন হয়তো ওখানেই পড়ে আছে। চাইলে আপনি লোক পাঠিয়ে দেখে আসতে পারেন। মা মণিমালা, অজয় যা বলছে তা কি সত্যি? হ্যাঁ পিতা, সব সত্যি। অজয়ই আমাকে বাঁচিয়েছিল। তবে তুমি এতদিন চুপ ছিলে কেন? আমি ভয় পেয়েছিলাম। মন্ত্রীর ছেলে আমাকে শাসিয়েছিল, যদি কাউকে কিছু বলি তবে সে আমায় মেরে ফেলবে। বিশ্বাসঘাতকতার শাস্তি হওয়া উচিত। দুষ্টু শয়তান, তুমি আমার বিশ্বাস ভেঙেছ, রাজকন্যাকে অপমান করেছ।
মহারাজ মহারাজ আমি আমি আর একটু কথা নয়, আজ থেকে তোমাকে এই রাজ্য থেকে চিরতরে নির্বাসিত দেওয়া হলো। কিছুক্ষণ সবাই নীরব। তারপরে রাজামশাই বলল, অজয়, তুমি শুধু আমার মেয়েকেই নয়, আমার রাজ্যের প্রজাদেরও রক্ষা করেছো। আমি তোমার কাছে ঋণী। মহারাজ, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। না, এর জন্য তোমাকে পুরস্কৃত করতেই হবে। আমি আমার বড় মেয়ে মণিমালার সঙ্গে তোমার বিয়ে দেব, সকলের সামনে জাঁকজমক করে। আর শুধু তাই নয়, আমার বয়স হয়েছে, আজ থেকে এই রাজ্যভার আমি তোমার হাতেই তুলে দিলাম। মহারাজ, আমি চেষ্টা করব যেন আপনার বিশ্বাস রাখি। জয় হোক, জয় হোক, জয় জয় অজয় কুমারের জয়, জয় হোক রাজা অজয়ের জয়, জয় হোক রাজা অজয়ের জয়। তারপরে সারা রাজ্যে আনন্দের উৎসব শুরু হলো। আর জাঁকজমকপূর্ণভাবে অজয় ও রাজকন্যার বিবাহ হলো। বিয়ের পরে অজয় রাজ্যভার সামলালেন, সে রাজা হয়ে গেল। রাজা হয়েও কিন্তু অজয়ের শিকারের শখ কমলো না। সে প্রায় জন্তু জানোয়ারদের নিয়ে শিকার করতে যেত। রাজবাড়ি থেকে ক্রোশ তিনেক দূরে ডাইনির বন বলে এক প্রকাণ্ড বন ছিল। সে বনে দিনের বেলাও কেউ যেতে সাহস করতো না। একদিন অজয় বলল, চলো আজ আমরা সেই ডাইনির বনে শিকার করতে যাই। মহারাজ, ও বনে নাকি ভয়ঙ্কর সব ঘটনা ঘটে, আমাদের কি যাওয়া উচিত? ভয় পেলে চলবে না প্রহরী, আমরা সবাই একসঙ্গে আছি, আমাদের কিছুই হবে না। তারপরে তারা সবাই মিলে সেই বনের ধারে এসে উপস্থিত হলো। তারা বনের ধারে পৌঁছতেই একটি হরিণকে দেখতে পেল। চলো ওকেই আজ শিকার করি। আর তোমরা এখানেই দাঁড়াও, আমার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করো, আমি এখনই আসছি। কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয়, তোমরা এখানে দাঁড়াও। তারপরে অজয় ঘোড়ায় চড়ে দৌড় দিল আর জন্তু জানোয়ারের পিছনে পিছনে দৌড় দিল। অনেকক্ষণ ছোটাছুটি করে হঠাৎ হরিণটি কোথাও অদৃশ্য হয়ে গেল। মহারাজ, হরিণটা কোথায় গেল? হ্যাঁ, হরিণটাকে তো আর দেখাই যাচ্ছে না। আর মনে হয় আমরা পথ হারিয়ে ফেলেছি। হ্যাঁ মহারাজ, চারিদিকে শুধু ঘন জঙ্গল, এখন আমরা কি করব? রাত তো হয়ে গেছে, এখন এখানেই রাত কাটানো ছাড়া উপায় নেই। একটা বড় গাছের নিচে আমার আশ্রয় নেই, চলো। তারা বড় গাছের নিচে বসলো আর আগুন জ্বালিয়ে দিল। সবাই একটু নিশ্চিন্ত হয়ে বসেছে। এমন সময় গাছের উপর থেকে একটা অদ্ভুত হাসির আওয়াজ শোনা গেল। বড় শীত, বড় শীত। অজয় মাথা তুলে দেখলো একটি বুড়ি গাছের ডালে বসে আছে। গাছের ডালে বসে ওভাবে কাঁপছো কেন? নিচে এসো না। আমার খুব ঠান্ডা লাগছে, কিন্তু তোমাদের জন্তুগুলোর ভয়ে আমি তো নামতে পারছি না। ও, এই জন্তুগুলো? ভয় নেই, ভয় নেই, এরা তোমার কিচ্ছু করবে না, তুমি নিচে চলে এসো। না 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 না, আমি নামতে পারবো না। তার চেয়ে তুমি একটা কাজ করো, এই ডালটা ওদের গায়ে ছুঁয়ে দাও, তাহলে ওরা আমাকে কিছুই বলতে পারবে না। এই কথা বলে সে একটি গাছের ডাল নিচে ফেলে দিল। মহারাজ, আমার ব্যাপারটা কিন্তু ঠিক মনে হচ্ছে না। আরে না, ভয় পাওয়ার কিছু নেই, বুড়িটা কাঁপছে, ওকে একটু সাহায্য করাই উচিত। এই বলে অজয় ডালটি তুলে একে একে সব জন্তুর গায়ে ছুঁয়ে দিল। এক মুহূর্তের মধ্যে সব জন্তু জানোয়ার পাথর হয়ে গেল। অজয় বিস্ময়ে বলল, এ কি হলো? একে একে সকলে পাথর হয়ে গেল কেন? ঠিক তখনই বুড়ি গাছ থেকে নেমে এলো, তার মুখে ভয়ঙ্কর হাসি। বোকা রাজা, বোকা বোকা, আমার ফাঁদে পড়েছ। তুমি কে, আর এদের কি করলে? আমি এই বনের ডাইনি, এখন তুমি পাথর হয়ে যাও। এই বলে সে ডালটি অজয়ের গায়ে ছুঁয়ে দিল। তারপরে অজয়ও পাথর হয়ে গেল। ওদিকে সঙ্গের লোকেরা বনের ধারে সারা রাত বসে আছে, তাদের রাজা আসছে না। একজন সৈন্য উদ্বিগ্ন গলায় বলল, কি হবে এখন?
এত রাত হয়ে গেল, মহারাজ তো এখনো ফিরলো না। আমি বলেছিলাম ডাইনির বনে না যেতে, কিন্তু মহারাজ কার কথা শোনে? চুপ, এ বনটা ভালো নয়। আমার মনে হচ্ছে কিছু একটা অশুভ ঘটেছে। চল সবাই মিলে ফিরে পড়ি আর রানীমাকে গিয়ে বলি। তারা রাজবাড়িতে ফেরত এলো। এসে রানী মণিমালাকে বলল, মহারানী, মহারানী, কাল হরিণকে তাড়া করতে করতে মহারাজ ডাইনির বনের ভিতরে ঢুকে গিয়েছেন, তারপরে আর ফেরত আসেনি। কি বলছো? তোমরা কেউ তাকে ফিরিয়ে আনতে পারলে না? আমরা অনেক খুঁজেছি রানীমা, কিন্তু বনের ভিতরে ঢোকার সাহস আমরা পাইনি। হায় ভগবান, আমার রাজা কোথায় গেলেন? কে তাকে ফিরিয়ে আনবে এখন? এদিকে বহু দূরে বিজয় তার জন্তু জানোয়ারদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখেছিস, আমি কত কিছু শিখে ফেলেছি। এখন তো আমি একটু একটু জাদুবিদ্যাও জানি। হ্যাঁ, তুমি এখন আগের থেকে অনেক বুদ্ধিমান হয়ে গিয়েছো। কিন্তু অজয়ের কথা আমার খুব মনে পড়ছে। সে জানি না কেমন আছে। চলো না, আমরা সবাই মিলে যাই আর অজয়কে সঙ্গে নেই। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, চলো সেই বটগাছটার কাছে যাই। তারপরে তারা সেই বটগাছটার কাছে এসে হাজির হলো। বটগাছের নিচে এসে বিজয় ছুরিটা দেখে চমকে উঠল। এ কি, ছুরির এক পাশে মরচে পড়ে গেছে। মনিপ, তাহলে কি অজয়বাবুর কোনো বিপদ হয়েছে? হায় হায় হায়, না জানি কি বিপদ না হয়েছে আমার দাদার। হ্যাঁ হ্যাঁ, তবে তবে একটা ভরসা আছে, ছুরিটা পুরোটা মরচে পড়েনি। তার মানে অজয় এখনও বেঁচে আছে।